ऊंचे ऊंचे वादी में बसते हैं भोले शंकर, भोले भोले बम बम भोले भोले। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদের আরেকবার অনেক স্বাগত। আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কেদারনাথ যাত্রার সেই রোমহর্ষক ট্রেক। তো সেই ট্রেকের সম্পূর্ণটা তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু আমার সাথে থেকো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি ঘোরাবো কেদারনাথ। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, শেয়ার করতে ভুলো না কিন্তু তোমরা। গৌরীকুণ্ড থেকে ভোর 4:25 আমি আর অনন্যাদি কেদারনাথ যাত্রা শুরু করলাম। শিব শম্ভুর নাম নিয়ে হর হর মহাদেব ধ্বনি দিয়ে আমরা যাত্রাপথ শুরু করলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই যে লাঠিটা কিনে নিয়েছিলাম, এটা তো এর আগের দিনের ব্লগেই দেখিয়েছি। এইবার আমরা দুজনে মিলে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। রাস্তাটা এখানেই দেখে আমি আর অনন্যাদি দুজনের মুখের দিকে তাকিয়ে হাসাহাসি করছি। আমাদের সাথে আরও অনেক লোক চলেছে, আমাদের যাত্রাপথের সাথী অনেকে। আমাকে পেছন থেকে কীরকম একটা ভাল্লুকের মতো লাগছে না? আসল কথা, যে জ্যাকেটটা আমি পরেছিলাম সেই জ্যাকেটটা আমার নয়, সেটা চন্দনের জ্যাকেট। আমারও একটা জ্যাকেট আছে, কিন্তু চন্দন বলেছে দুটো নিয়ে যেতে, আর কেদারনাথ যাওয়ার সময় এটাই পরতে। চন্দন বলেছে ছোট হোক বড় হোক তোমার শুধুমাত্র গাটা চাপা দেওয়া নিয়ে কথা, অতএব এটাই পরে যাবে। তো এই যাত্রাপথের প্রথমেই দেখো আমরা একটা ঝর্ণা পেয়েছি। সেই ঝর্ণার সামনে অনন্যাদির আমি দুজনে দুটো ছবি তুলে আবার গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলাম। রাস্তাটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যাত্রাপথে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলো আছে, মানে রাস্তাটা ভালোভাবেই দেখা যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে চলা আমাদের শুরু হলো। কারণ কি, এই রাস্তায় কি আছে জানো? এই রাস্তায় আছে ঘোড়ার, মানে যে খচ্চরগুলো আছে, যেগুলো ছোট ছোট খচ্চর নিয়ে ওপরে ওঠে, সেই খচ্চরের পটি আর তার সাথে জল, এই সব মিশে রাস্তাটা খুবই পিচ্ছিল, তাই জন্য সাবধানে যেতে হবে। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। এই দেখো এখানে কি বয়ে চলেছে দেখতে পাচ্ছ? মন্দাকিনী, কি সুন্দর। আর আমরা সেই ওইখান থেকে আসছি। দেখো কতটা চলে এসেছি, কিন্তু সত্যি কথা কিছু বুঝতে পারছি না। মনে হয় আমরা সেই এনার্জিটা নিয়ে যাচ্ছি যে যেতে হবে। তোমরা তো শুনতেই পেলে অনন্যাদি কি বললো। আমরা অনেকটা পথ এখানে অতিক্রম করে চলে এসেছিলাম, এগিয়ে চলেছিলাম সামনের দিকে। জানো তো, কলকাতাতেও তো আমরা সকাল দেখি, ভোর দেখি, কিন্তু কলকাতার ভোর আর এখানকার ভোরের মধ্যে অনেক তফাৎ আছে। যদি তোমরা বলো সেই তফাৎ কি, সেটাকে আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে বিভিন্ন ধরনের পাখি ডাকছে, পাখির আওয়াজে চারিদিকটা মুখরিত। তার সাথে নিচে মন্দাকিনী বয়ে চলেছে, তার একটা আওয়াজ, সে যে কি অসাধারণ। আর এই যে সবাই ঘোড়া নিয়ে চলেছে, তার একটা টুং 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 ঘন্টার ধ্বনি, সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে অসাধারণ একটা মনোরম পরিবেশ। আর সেই পরিবেশে হেঁটে চলেছি। তোমাদেরকে আওয়াজটা আমি শোনাতেই পারতাম, কিন্তু এই যে ছোট ছোট দোকানগুলো আছে তার যে গান বাজছে সেই জন্য শোনাতে পারলাম না। সামনে দেখো একটা বোর্ড আছে, সেই বোর্ডে লেখা আছে এখনো আমরা প্রথম স্টেপ যাইনি। প্রথম স্টেপ পড়বে গণেশ চটি, গণেশ চটির পর আসবে জঙ্গল চটি, তারপরে তো আরও অনেক স্টেপ। তো চলো, আমরা সময় বেশি নষ্ট করলেই দেরি হবে, সেই ভেবে আমরা এগিয়ে চলেছিলাম সামনের দিকে। তোমরাও আমার সাথে থাকো আর এগিয়ে চলো আমার সাথে সেই যাত্রায়, সেই রোমহর্ষক যাত্রায়। অনেক কাজ আমরা যাচ্ছি, অনেকটা উঠে এসেছি, জঙ্গলচটির প্রায় কাছাকাছি। ওয়েদার সবে আকাশ ফর্সা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে অনন্যাদির পেছনে দুজনে যাচ্ছি। রাস্তা প্রচুর উঁচু, প্রচুর খাড়াই। আমরা সেই ওই মাথা থেকে আসছি, কিন্তু কোনো রকম ফিলিংস নেই। সত্যি কথা, এখনো অবধি সেই ফিলিংসটা হয়নি যে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেই ফিলিংস হয়নি। হর হর মহাদেব। তো দেখো ফাইনালি আমরা এসে পৌঁছলাম জঙ্গল চটি। আর সেখানে এসে আমি কিন্তু অবশ্যই একটা ওয়াইফাই জোনের সামনে ছবি তুললাম। ওয়াইফাই জোন দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু একদমই নেটওয়ার্ক পাইনি। এবার জঙ্গল চটি ছাড়িয়ে আমাদের সামনের দিকে যাওয়ার পালা। সামনে আছে ভৈরব টেম্পল, সেটাকে ক্রস করে আমরা যাব।
রাস্তাটা এখনো ভোর হচ্ছে, একটা অন্ধকার কাটিয়ে আমরা উঠছি। আর এই যে মাঝে মাঝে এরকম করে শেড করা আছে যাত্রী প্রতীক্ষালয়, যদি কখনো কোনো বৃষ্টি টিষ্টি আসে তাহলে এখানে শেডের কাছে আমরা একটু ওয়েট করে যেতেই পারি। আর এখানে নিচে পুরো খচ্চরের পটি আর বৃষ্টি আর ঝর্ণার জলে পুরো এরকম হয়ে কাদা কাদা স্লিপারি, যার জন্য আমাদের খুব ধীরে ধীরে আস্তে আস্তে উঠতে হচ্ছিল। আর এখানে অনেক সঙ্গী সাথী, সাথে কতজনকে যে আমরা পথে পেয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি আর অনন্যা দি দুজনের সাথ ছাড়া কারোর সাথ নিইনি, একসাথে ধীরে 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 দুজনে আমরা এগিয়ে চলেছি এই সামনে বাবার কথা চিন্তা করে। এতক্ষণ পর আমরা দেখেছি, মানে জঙ্গল চটিটা ক্রস করার পর আমরা দর্শন পেয়েছি হেলিকপ্টারের। যেই হেলিকপ্টারের দর্শন পেয়েছি তখন আমার কি আনন্দ, আমি ভাবলাম এই রে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। আর এটাই হলো ফার্স্ট ভিউ পয়েন্ট, যেখানে তোমরা দেখো এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে আমাদের যেতে হবে সেই ওই বরফ ঢাকা পাহাড়ে। তো আমরা দেখে নিলাম সেই বরফ ঢাকা পাহাড়, এবার আমাদের লক্ষ্য হচ্ছে সেই বরফ ঢাকা পাহাড়ের কাছে পৌঁছানো। অনন্যাদিকে এই রাস্তায় আমি বলছিলাম, দেখো অনন্যাদি পাহাড়টা দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা আইসক্রিমের মতো, মনে হচ্ছে কেটে কেটে খাওয়া যাবে, মানে এতটাই সুন্দর। আর এই যখন যাচ্ছিলাম ওয়েদারটা এখন একটু মেঘলা ছিল তখন, কারণ কি ওখানে তো পুরো রোদ আর মেঘের খেলা চলে, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি। তো আমরা এখানে গরম জামা গায়েই দিয়েছিলাম, মাঝপথে আমাদের জামা খুলতেও হয়েছে, ওপরের গরম জামাটা খুলেও নিয়েছিলাম কারণ উঠতে কষ্ট হচ্ছিল। এখানে তোমাদের আমি যেতে যেতে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই যাত্রাপথে যাবে তারা কিন্তু অবশ্যই ছোট থেকে ছোট ব্যাগ পিঠে নেবে, কেউ বড় ব্যাগ নেবেই না, একদম বড় ব্যাগ কেউ নিয়ে যাবে না। শুধুমাত্র মেডিসিনস, একটা জামা যেটা পরবে, একটা জামা নেবে, মেডিসিনটা সব মেডিসিন গুছিয়ে নেবে, কারণ ওপরে কিন্তু কোনো রকম মেডিসিনে সেই রকম কোনো ফেসিলিটিস তোমরা পাবে না, যার যেটা প্রয়োজন দরকারি সেসব কিছু নেবে। আর যেটা হবে সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এইগুলো সব মানে সাধারণ জিনিসপত্র নিয়ে তোমরা উঠবে। এখানে তোমরা ঝর্ণার জলই ধরে খেতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো হিল ডায়রিয়া হওয়ার ভয় নেই, কারণ এখানে ঝর্ণার যে জল আছে সেগুলো সবই পাহাড়ের ওপরে জড়িবুটি মেশানো জল, সেই জলই আসছে। এই জল নাকি মহৌষধ, খেলে নাকি অনেক রোগ ভালো হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই জলে হজমও হয় খুব তাড়াতাড়ি, যার জন্য মিনারেল ওয়াটার কিনতে যেও না, ওপরে প্রচুর টাকা দাম। তো আমরা এখানে কিছুক্ষণের জন্য ওয়েট করেছিলাম, করে এই দেখো আমরা দুজনে মিলে ম্যাগি খেয়ে নিয়েছিলাম, নিয়ে আবার সামনের দিকে এগোচ্ছিলাম। এবার আমরা চলে এসেছি ভৈরব টেম্পলের কাছে। এখানে সামনে হচ্ছে ভৈরব টেম্পল, যে ভৈরব বাবা নাকি এই মানে রাস্তার রক্ষাকর্তা। তো আমরা চলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা ছোট্ট বেবি যাচ্ছে তার বাবার হাত ধরে টুকটুক করে, তাহলে তারাও যায়। এই বাচ্চাটির বয়স 5 বছর, 5 বছরেরও একটু কম হবে, বাবার সাথে হেঁটে টুকটুক করে চলেছে সে। তো চলো ভৈরব টেম্পলে ভৈরবনাথকে নমস্কার করেছিলাম, বাবা ভৈরবনাথকে নমস্কার করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বাবা সবার মঙ্গল করুন, এবং বাবার কাছে এটাই প্রার্থনা যে সারা রাস্তাটা আমাদের যেন ভালো কাটে বলে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। সেই প্রথমে তোমাদের একটা ঝর্ণা দেখালাম, আর এই দেখো রাস্তায় অনেকগুলোই ঝর্ণা পেয়েছি, কিন্তু এই ঝর্ণাটা একেবারে যেন হাতের নাগালে ছিল, কি ভালো লাগছিল। ওই জন্য দাঁড়িয়ে এখানকার আবার একটুখানি আমি ছবি তুলে নিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ভীমবালি। এটা হলো ভীমবালি। ভীমবালি থেকে আমরা আবার সামনের দিকে যাত্রা শুরু করলাম। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर, यूं तो कहीं दिल ना लगाना हमने किसी से है। ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रहे हो इत्र से हवा, काफिराना सा है इश्क है क्या है। ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, मिल रहे हो इत्र से हवा, काफिराना सा है।
আমার গলা খুবই বাজে, গানটা খুবই বাজে হয়েছে আমিও জানি, কিন্তু কেদারনাথ এসছি তো তাই কেদারনাথ মুভিটার কথা মনে পড়ে গেল, সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে গেল, ওই জন্য গানটা গেয়ে ফেললাম। যাই হোক, এই দেখো এই রাস্তাটা না একেবারে নিচের দিকে নামছে, অনেকটা ঢাল, নিচের দিকে নেমে যেতে হবে। গিয়ে ওই যে দূরে তোমাদের ব্রিজটা দেখতে পেলে, ওই ব্রিজটা ক্রস করে আমরা রামবাড়া ক্রস করব। সেই রামবাড়া, যে রামবাড়ার আর এখন কোনো চিহ্ন নেই, সব বন্যায় সব নিঃশেষ হয়ে গেছে। মানে এই যে বানটা এসছিল, বন্যা কেন বলছি, বান যেটা এসছিল সেই বানে সব নিঃশেষ হয়ে গেছে। ওটা ক্রস করে তারপর শুরু হবে মেন চড়াই। তো চলো বাবার নাম নিয়ে আমরা এগোই। দেখো সবাই কিন্তু এই মুঠো ফোনে বন্দি করে রাখছে তাদের কেদার যাত্রার স্মৃতি। এনারা নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফই হতেন। যাই হোক, চলো সামনের দিকে এগোনো যাক। কুল কুল করে বয়ে চলেছে মন্দাকিনী, কি যে ভালো লাগছিল নিচের দিকটা তাকিয়ে, তোমাদের কি বলবো। আর খুব ভয়ও লাগছিল জানো তো। ঠিক এই জায়গাটা এসে দাঁড়িয়ে আমি আর অনন্যাদি বেশ কিছুক্ষণ গল্প টল্পও করলাম। কি অসাধারণ, কি অসাধারণ। তোমরা যেটা ব্লগে দেখছো আমার, সেটা যদি একবার তোমরা সুযোগ পেয়ে কাছে গিয়ে দেখো তাহলে বুঝবে আমি ঠিক বললাম না ভুল। সেই যে ব্রিজটা ওপর থেকে দেখালাম, দেখো আমরা নেমে সেই ব্রিজটার কাছে চলে এসেছি। এর না দুটো রুট আছে, একটা হচ্ছে শর্ট রুট, একটা হচ্ছে লং রুট। এইখান থেকেই দুটো ভাগ হয়। আমি আর অনন্যাদি দুজনে মিলে ঠিক করলাম আমরা লং রুটেই যাব। তাতে 20 কিলোমিটারের জায়গায় 22 কিলোমিটার আমাদের যেতে হবে, তবুও ভালো। কিন্তু 20 কিলোমিটার যাওয়া ওই 2 কিলোমিটারের জন্য ভীষণ কষ্টকর। ওই রুটে সাধারণত কোনো দোকানপাট নেই, রুট সম্পূর্ণটা ভাঙা, যেটা পুরনো রুট ছিল সম্পূর্ণটা ভাঙা রুট। ওই রুটে যাওয়াটা একটু রিস্কি, তাই জন্য ওই রুটে আমরা যাব না। এদিকে দেখো এখানে দূর দূর অবধি কি সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকটা রোদ ঝলমল ঝলমল করছে। আমি কিন্তু তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো এই দূরে। আর ওই যে আইসক্রিমের পাহাড়টা, ওই পাহাড়টাতেই আমরা যাব, যেখানে গেলে যার নিচেই বাবার মন্দির। ওই পাহাড়টার দিকে তাকিয়ে তাকিয়ে আমি পুরো রাস্তাটা হেঁটে গেছি, বিশ্বাস করো, শুধু ওই পাহাড়টাকে দেখে শরীরে জোর এনেছি। তো এখানে আমরা একটু কেক টেক খেলাম, খেয়ে এখান দিয়ে যাওয়ার পথে ওমা দেখি মন্দাকিনী নদীর নিচে লোক নেমেছে। তো সেখানে সেই জন্য দাঁড়িয়ে পড়ে আমি ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছ ওই যে ছোট ছোট লোকগুলো দেখা যাচ্ছে, আমরা কোথা থেকে কোথায় উঠে চলে এসেছি। দেখো এই যে লোকগুলো নেমেছে, এরা আবার সব চাড্ডি পরে মন্দাকিনীতে নামবে নাকি স্নান করতে। এই জন্যই দুর্ঘটনা ঘটে, জানো তো, মানুষের জন্যই দুর্ঘটনা ঘটে। প্রকৃতি তো তার আপন মনে বয়ে চলেছে, সে কি তাদের বলেছে আয় তোরা স্নান কর? কিন্তু লোকজন ভীষণ বাজে গো, প্রকৃতিকে যেন ছেলে খেলা ভাবে, তাই জন্য তাদের এই অবস্থা। যাই হোক, ওদের কথা বাদ দাও, তোমরা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করো। দেখো আমরা কিন্তু স্মল লিঞ্চলির কাছে চলে এসেছি, মানে ছোটি লিঞ্চলির কাছে। ছোটি লিঞ্চলি, বাড়ি লিঞ্চলি, তারপরে বেস ক্যাম্প, আর তারপরেই কেদারনাথ। অনন্যাদিকে হঠাৎ দেখি এখানে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে, ওপর দিকে তাকিয়ে কি জানি কি মনে পড়েছিল তার, সে ভাবছিল। তাই জন্য আমি একটুখানি এগিয়ে গেলাম সামনের দিকে। মানুষকে কিছু কিছু সময় একা ছাড়তে হয়, তারও তো মনে অনেক কিছু থাকে, সেও অনেক কিছু ভাবে। তাই জন্য দেখলাম অনন্যাদি কি চিন্তা করছে, আমি ভাবলাম তাহলে আমি একটুখানি এগিয়ে গিয়ে সামনের দৃশ্যটা তুলি। তাই একটু এগিয়ে সামনের দৃশ্যটা তুললাম। কি ভালো লাগছে না? আমরা ক্রমশ ছোটি লিঞ্চলি কিন্তু পেরিয়ে যাচ্ছি বাড়ি লিঞ্চলির দিকে। এখানে অনেকগুলো ধাপ তোমাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, প্রথম থেকে ধাপগুলো। কেদারনাথ তোমরা যারা আসবে তাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে যাত্রা। তোমরা যাত্রাপথে আমার কথা মনে করবে। এই দেখো যাত্রাপথে এই যে এই দুটো দাদু আর আম্মার সাথে দেখা হয়েছিল। তোমরা বলো তো এদের কত বয়স? সব প্রায় 70 আপ। কি সুন্দর হেঁটে হেঁটে চলেছে। তাহলে তোমরা কেন ভয় পাবে? কেউ ভয় পাবে না, বাবার নাম নিয়ে এগিয়ে আসবে। তোমাদেরকে একটা ছোট বাচ্চা দেখালাম, এনাদের দেখালাম, তা এনারা যদি এইভাবে হেঁটে শাড়ি পরে উঠতে পারে তাহলে আমাদের কি আছে? আমরা তো ইয়াং, ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের উপর আস্থা রাখলে এগিয়ে যাব।
অনেকক্ষণ হাঁটার পর আসলে গলাটা একটুখানি শুকিয়ে গিয়েছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এই চলে এসেছি আমরা মোটামুটি ছোটি লিঞ্চলি ক্রস করে অনেকটা বড়ি লিঞ্চলির প্রায় কাছে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা শরবতের দোকান আছে, এখানে অনেক ব্লগারকে দেখছি ব্লগ করছে। আসল কথা, আমি যখন কেদারনাথ যাত্রায় গিয়েছিলাম তখন তো আমার ব্লগিংয়ের কয়েকটা দিন সবে শুরু হয়েছে, তো অতটাও আমি এক্সপার্ট ছিলাম না, তো যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। দেখো রাস্তাটা কিভাবে উঠে গেছে, ওপর দিকটাতে তাকাও দেখতে পাবে এই রাস্তাটা ঘুরে এইভাবে ওপরে উঠেছে। রাস্তা কিন্তু কোনোটাই খুব ভালো নয়, কিন্তু ওই যে শর্টকাটের কথা বললাম ওই রাস্তাটা ভীষণই খারাপ, সেই জন্য আমরা এই রাস্তা ধরেই এগোচ্ছি। দেখতে পাচ্ছ কত লোক যাত্রায় এসছে। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, কেউ এখানে এই যে ছোট ছোট খচ্চর বা গাধাগুলো আছে এদের পিঠে চড়ে এসো না। যারা আসছে তাদেরকে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে সবাই কিন্তু ইয়াং, ছোট ছোট ছেলেমেয়েরা, কিন্তু সব এই খচ্চর বা গাধার পিঠে। ওদেরও তো কষ্ট হয় বলো, ওদেরও তো প্রাণের তাগিদে ওরা এইসব করছে, ওদেরও তো কষ্ট হয়, দুটো ছোলা খাওয়ার জন্য এত কিছু করে ওরা। কিন্তু কি জানো তো, ভীষণ বাজে এই জিনিসটা, ভীষণ। তাই জন্য পায়ে হেঁটে যাও। চোখের সামনে আমরা অ্যাক্সিডেন্ট দেখেছি, বিশ্বাস করো, পরে নাক মুখ ফেটে গেছে, দাঁত পাটি বেরিয়ে গেছে, এই অ্যাক্সিডেন্ট দেখেছি। যার জন্য তোমাদেরকে আমি বলছি একদম এই ঘোড়া বা খচ্চরের পিঠে উঠে যাবে না, তোমরা পায়ে ভর করে চলো, বাবা ঠিক পৌঁছে দেবেন। আমি যদি উঠে আসতে পারি তোমরাও পারবে। দেখতে পাচ্ছ তো পেছনটা কিরকম খাড়াই, মানে আমরা কতটা ছেড়ে উঠে এসেছি। ওই দেখো উপরে কিন্তু হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারটাকে যত বড় লাগছে তত আমি বুঝতে পারছি বাবা আসছেন, খুব কাছে আছি আমরা বাবার। তো এই যে এখানে একটুখানি রেস্ট নিলাম, রোদ একেবারে ঝলমল ঝলমল করছে, তো রেস্ট নিয়ে আমরা এবার এখান থেকে যাব সামনের দিকে। তো চলো যাত্রাপথটা তোমরা এনজয় করো। সবাই বলছে 2 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার না, পাক্কা 4 কিলোমিটার হচ্ছে এরকম চড়াই, পুরো পাক্কা 4 কিলোমিটার এইভাবে পুরো সোজা রাস্তা। মানে পেছন দিকে দেখলে মনে হবে বিশাল ঢাল, আমি দেখিয়েও দিচ্ছি। আর এই যে সামনে এগুলোই হচ্ছে কেদার ঘাটি, যেটা এক কথায় অনবদ্য নৈসর্গিক। এখানে না আসলে আমার মুখের কথায় এটা আমি বোঝাতে পারবো না। এর কি চোখ দিয়ে যেটা দেখছি ক্যামেরায় সেটা আসছে না। আমি একটাই জিনিস জানি যে আমরা যা ঘুরে এলাম, এটা যদি ঠাকুরের হাত না থাকতো আমরা ওখানে নিচে ডেড বডি, কিছুতেই ভাবতে পারছি না যে আমরা কোথা দিয়ে এসেছি, কোন রাস্তা দিয়ে আমরা এলাম। অসম্ভব, মানে কল্পনার বাইরে। আমি স্বপ্নেও ভাবিনি আমি তো কদমও এরকম প্লেন সার্কাসে চলতে পারি না। দুর্গাপূজা দেখতে গিয়ে আমি সাউথ কলকাতা ট্যুর করতে গিয়ে আমি শেষ হয়ে গেছি। এক ফোটা বডিতে পেন নেই, খালি এই যে পিঠের ব্যাগটুকুনি, এই ব্যাগে আমার ব্যাগটা থাকার জন্য আমার ব্যাগ পেন হচ্ছে, আর কোথাও বডিতে পেন নেই। তাহলে তোমরা না কোথাও না। তাহলে তোমরা শুনতে পেলে অনন্যাদির মুখ থেকে, অনন্যাদি কি বললো, সত্যি কথা, এই কথাটা একদমই সত্যি। ভগবান এখানে প্রত্যেকটা ইট পাথরে, ভগবান এখানে প্রত্যেকটা ঝর্ণা, প্রত্যেকটা গাছে, প্রতিটা কণা, এখানকার হাওয়ায় ভগবান রয়েছে। যার জন্য আমরা এতটা উঠতে পেরেছি উইদাউট কোনো রকম প্রবলেম, কোনো রকম সমস্যা ছাড়া। আরও বাকি আছে আগামী, চলো আমার সাথে চলতে থাকো, আবারও আমি দেখাবো আমরা কত দূর যাচ্ছি। তো চলো আর সাথে থাকো। এখানে আমরা একটুখানি শরবত খেতে দাঁড়িয়েছি। এখানে পাশে ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে, আর তার উল্টো দিকে এই যে এখানে বিক্রি হচ্ছে শরবত। তো আমরা এই ভাইয়ের কাছে শরবত খেতে দাঁড়িয়েছি। ভাই আমাদের এইটা দেখেই বলছে क्या दीदी आप लोग ব্লগ করতে हो? তো আমি বললাম যে হ্যাঁ, আর আমার তো হিন্দি তোমরা জানোই, মানে আমার মানে হিন্দি মানে কি বলবো, ওফ আমি ফাটাফাটি হিন্দি বলি। তো সেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খেলাম। এই যে শরবতগুলো করছে এগুলো কিন্তু মিনারেল ওয়াটারে না, এগুলো কিন্তু এখানকার লোকাল জল, মানে ঝর্ণার জল ধরে করছে। তো ফ্রুট স্যালাড বলেছিলাম, কিন্তু ওটা দেরি হবে দেখে আমরা আর খেলাম না। অনন্যাদি বললো সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে গিয়ে কোথাও ফ্রুট স্যালাড খাবো।
আমরা পুরো রাস্তাটা এই শরবত, ডার্ক চকলেট এগুলো খেয়েই এগিয়েছি। শরবতটা খেয়ে দুপা এগোতেই দেখো কি শুরু হয়েছে, স্নোফল শুরু হয়েছে, স্নোফল। এটা দেখে আমরা যে কি আনন্দ পেয়েছিলাম তোমরা অনন্যাদিকে দেখলেই সেটা বুঝতে পারবে। আমার হাতে তো ছিল ক্যামেরা, আমি তো আনন্দে লাফাচ্ছিলাম। আর অনন্যাদিকে দেখো, অনন্যাদি কি করছে। আমাদের সাথে আরো দুজন বাঙালি ভদ্রলোক ভদ্রমহিলা ওখানে বসেছিল। ওমা কটকটে রোদ, আর রোদের দেখতেই পাচ্ছ কত রোদ, রোদের মধ্যে স্নোফল শুরু হয়েছে। আর এই যে দেখো অনন্যাদি কি আনন্দ পেয়েছে, কি ভালো লাগছিল জানো তো, হেভি লাগছিল। এই যে অভিজ্ঞতাগুলো, এইগুলো তো আনন্দের স্মৃতি। জীবনের যখন আমাদের খুব কষ্ট বা খুব ভারক্রান্ত মুহূর্ত আসবে, সেই মুহূর্তে এই দিনগুলো আমি চিন্তা করলে আমার সেই সব কিছু শান্ত হয়ে যাবে। ইনফ্যাক্ট জানো তোমরা, আমি যখন ফেব্রুয়ারি মাসে হসপিটালাইজড হলাম, ঠিক তখন গিয়ে আমি ঠিক এই দিনগুলোর কথা চিন্তা করেছিলাম হসপিটালের বেডে শুয়ে। বিশ্বাস করো, এই দেখো এখানে আমরা বড়িলিঞ্চলিতে পৌঁছে গেছি। বড়িলিঞ্চলিতে পৌঁছে আমরা ফ্রুট স্যালাড খেয়েছিলাম। স্যালাডটা কিছুই না, সব কেটে কেটে দিয়েছিল, কিন্তু অসাধারণ খেতে ছিল। আসলে খিদের মুখে যেটা ভালো লাগে সেটাই। ফ্রুট স্যালাড খেয়ে আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। আর বেশি দেরি নেই, সামনেই বেস ক্যাম্প দেখা যাচ্ছে। কি আনন্দ পাচ্ছিলাম আমি আর অনন্যা, তো ভেবেই বসে আছি একটাই কেদারনাথ, এইখান থেকেই আমাদের সব ঠিক। কিন্তু আমরা তো জানি না যে এটা বেস ক্যাম্প। বেস ক্যাম্প থেকে আরও প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা হচ্ছে কেদারনাথ। তো দেখো আমরা এগোচ্ছি, এইবারে পৌঁছে যাব আর প্রায় 2 কিলোমিটার মতো হাঁটলে। যাকে জিজ্ঞেস করছিলাম সেই বলছে 2 কিলোমিটার 2 কিলোমিটার 2 কিলোমিটার। জানো সে কি কাণ্ড। যাই হোক চলো সামনের দিকে এগোই। অবশেষে দীর্ঘ 22 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম বাবার মন্দিরে। তখন সন্ধেবেলা আরতি হচ্ছিল। আমাদের শরীর তখন আর চলছিল না। অনন্যাদির যদিও বা চলছিল, আমার শরীরের তখন বেহাল অবস্থা। তার মধ্যে এই ঠাকুর দর্শন করে আমরা চলে গিয়েছিলাম আমাদের যে টেন্ট ঠিক করা ছিল সেই টেন্টে শুতে। আর পেরে উঠছিলাম না জানো তো, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে শরীর একেবারে ভেঙে পড়েছিল। মানে তখন যদি আমরা আরও বেশি কিছুক্ষণ থাকতাম, আমার বোধহয় আর ক্ষমতা থাকতো না। সেই কারণে আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি। ভোর ভোর উঠে চলে এলাম আমরা ফ্রেশ হয়ে, এই যে আবার মন্দিরের পথে। আজকে দেব পুজো, পুজো দিয়ে আজকেই আমরা ব্যাক করব। তো সেই জন্য সকাল সকাল উঠে চলে এসেছি। দেখো যে আইসক্রিমের পাহাড়টা কালকে আমরা নিচ থেকে দেখছিলাম, আজকে সেটা একেবারে হাতের কাছে। এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে মন্দির, তার কারণ আমরা মন্দির থেকে অনেকটা নিচে ছিলাম। রাত্রে আরতি দেখার পর আমরা চলে এসেছিলাম টেন্টে। টেন্টে একটা অসাধারণ সুন্দর অভিজ্ঞতা, কিন্তু টেন্টের কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না এই কারণে, কারণ টেন্টে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ভীষণ কাঁপুনি হচ্ছিল, মানে মনে হচ্ছিল মরে যাব। ওই জন্য একেবারে পুরো প্রায় 20-25 খানা স্লিপিং ব্যাগ আমার ওপর চাপা দিয়ে অনন্যাদি আমাকে চেপে ধরেছিল। আমি তারপরে একটু শরীর গরম হতে ঘুমিয়েছি। বিশ্বাস করো এই রাতের অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে। অনন্যাদির মতো একটা মানুষ পাশে ছিল বলে আমি সত্যি কথা এতটা সেফ ছিলাম। যদি অন্য কোনো গ্রুপ বা দলের সাথে যেতাম, জানি না তারা কতটা সেফ আমাকে নিয়ে যেত বা কিছু, কিন্তু বিশ্বাস করো অনন্যাদির সাথে গিয়ে আমি যে কতটা সেফ ছিলাম তোমাদের কি বলবো। আর একটা সব থেকে বড় কথা তোমাদের বলি, তোমরা যারা কেদারনাথ যাত্রায় যাবে বা চারধাম যাত্রায় যারাই যাবে, তারা সাথের পার্টনারটাকে কিন্তু ভালো নিও। পার্টনার যদি এনার্জেটিক না হয়, পার্টনার যদি ধিমে তালে চলে, বা পার্টনার যদি ল্যাগ খেয়ে পড়ে, তোমাদের যাত্রার সম্পূর্ণ আনন্দ মাটি। এই এক অনন্যাদি যে কিনা উৎসাহের পর উৎসাহ দিয়ে নিয়ে গেছে, মানে একটা মুহূর্ত আমরা একটা পা আলাদা ফেলিনি। মানে আমি যদি এক পায়ে গিয়েছি, অনন্যাদি যদি এক পা পিছিয়েছে গেছে, আমি গিয়ে দাঁড়িয়েছি। আমি যদি এক পা পিছিয়েছি, অনন্যাদি এগিয়ে গেছে, অনন্যাদি গিয়ে দাঁড়িয়েছে। আর একটা বন্ধুর সাথে পরিচয় করাই, এই দেখো ও ঠাকুর নমো করছিল সকাল সকাল, ওর সাথে দেখা হয়ে গেল। তোমরা তো জানোই আমি যেখানেই যাই এরকম একটা বন্ধু পাই। যাত্রা শুরুতেও দেখেছো, এখনো। আর এই দেখো হেলিকপ্টার যাচ্ছে এখান থেকে, কি ভালো লাগছিল। এখানে চন্দনকে আমি ফোন করেছিলাম সকালবেলা পৌঁছেই, যে আমরা পৌঁছে গেছি, পুরো দৃশ্যটা চারিদিকে দেখালাম। কিন্তু মোবাইলের চার্জ না থাকার কারণে আমরা মেন অনেক জিনিস তুলতে পারিনি। যদিও বা অনন্যাদির ফোন বাঁচিয়েছে, কারণ অনন্যাদির কাছে দুখানা ফোন ছিল সেই জন্য।
এখানে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন, তো এখানে গিয়ে আমরা রেজিস্ট্রেশনটা ফাইনালি একবার ভেরিফিকেশন করিয়ে গিয়ে আমাদের ব্যাগপত্র রেখে প্রসাদ কিনে মন্দিরের জন্য রওনা দিলাম। আমরা প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে, তারপর পুজো দিয়েছি। এই যে এখানে আমি প্রসাদ কিনেছিলাম আমরা প্রথম দোকানটার থেকে, এখানে ওনার কাছে রেখে কিনেছিলাম। আর এই দেখো ফাইনালি সামনে সকালবেলা সেই আইসক্রিমের পাহাড় আর বাবার মন্দির। বিশ্বাস করো কন কন করছিল ঠান্ডা, মানে এত ঠান্ডা, মানে সেই দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো। রোদ উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে। আমরা যখন লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলাম স্নোফলও হচ্ছিল, মানে আমরা যখন মন্দিরের একেবারে কাছে মোটামুটি অনেকক্ষণ ধরে স্নোফল চলেছিল। তো স্নোফলের মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড কাঁপছিলাম আমি, প্রচণ্ড। এমনি আমি একটু শীত কাতুরে, তারপরে এখানের যা ঠান্ডা। কত দোকানপাট দেখো, পাশে পাশে অনেক দোকানপাট। এখানে একটা মেডিকেল ক্যাম্পও রয়েছে ভেতর দিকে একদম মন্দিরের গায়ের কাছে। তো এই রাস্তাটা সোজা এই যে মন্দিরে, অনেকগুলো সিঁড়ি আছে সামনে, প্রত্যেকটা সিঁড়ি পেরিয়ে আমাদের যেতে হবে। তো আমরা এইভাবে লাইনে দাঁড়িয়েছিলাম আর আমি প্রাণ ভরে দেখছিলাম এই মন্দিরটা, যে মন্দিরটা কিনা এতদিন এত মুভিতে দেখেছি, এত ব্লগে দেখেছি, এত কিছু দেখেছি, সেটা তখন আমার চোখের সামনে ছিল। বিশ্বাস করো ভাবতেই পারছিলাম না, মনে হচ্ছিল আমি স্বপ্নের জগতে রয়েছি, চোখ দিয়ে আমার জল বেরোচ্ছিল। মানে এই আনন্দটা, মানে এটা যে কি আনন্দ আমার কাছে ছিল কি বলবো। জানি না আর কোনোদিন যেতে পারবো কিনা, তবে যদি ভগবান সুযোগ দেয় আমি আবার যাব বাবার কাছে। আর এই দেখো এই সময় স্নোফল শুরু হয়ে গেছিল, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো বরফ পড়ছে। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর একদম মন্দিরের কাছে চলে এসেছি ঢুকবো বলে। দিনটা ছিল অষ্টমী আর ভীষণ ভিড় ছিল, ভীষণ। মন্দিরে প্রচুর লাইন ছিল, প্রচণ্ড ভিড় ছিল। গেটের মুখে তো প্রায় ধস্তাধস্তি, আর মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ ছিল না। এখানে একটা কাণ্ড হয়েছিল, আমি তো তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে এসেছি আর অনন্যাদি ভেতরে একেবারে বাবার কাছে, বাবাকে দর্শন করে প্রণাম টনাম করে সব কিছু করে বেরোতে একটু দেরি হয়েছে। আমি তো সে কি করব বুঝে পাচ্ছি না, কারণ ফোন অফ। অনন্যাদিকে যদি না পাই, অনন্যাদির জুতোটা নিয়ে আর আমি জুতো পরে চুপ করে বসেছিলাম, জানি যেখানেই যাই অনন্যাদি ঘুরে ঠিক এখানেই আসবে। যাই হোক অবশেষে অনন্যাদি ঘুরে ঠিক এসছে। আসার পর তারপর দুজনে মিলে এবার খেয়েছি, কারণ পুরো 1-1.5টা দিন প্রায় আমরা না খাওয়া বলতে ওই ফ্রুট স্যালাড, ডার্ক চকলেট, বিস্কুট, কেক আর ওই ফলের মানে ওই তোমার লেবুর জল, এই খেয়েই আমরা ছিলাম। আমরা কিন্তু অন্য কিচ্ছু খাইনি। এইবার আমরা পুজো টুজো দিয়ে উঠে ভাবলাম একটু খাবো, কিন্তু বিশ্বাস করো পুজো দিয়ে এই খাওয়াটাই কিন্তু আমার কাল হলো। কেন জানো তো? কারণ এই পুজো দিয়ে খাওয়ার জন্য শরীর পুরো ছেড়ে দিয়েছিল, মানে 2-1.5 দিন প্রায় না খাওয়া, তারপর পুজো দিয়ে খেয়ে না মানে মনে হচ্ছিল না আর উঠে যাই। এখানে অনেক ছোট ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছিলাম জানো তো, কিন্তু আমি তোমাদের বলবো বাচ্চার একটু পরিণত না হলে এখানে নিয়ে এসো না। যদি কোনোভাবে লাং ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বে সেই জন্য। আর মন্দিরের কাছাকাছিতে তো কোনো ইয়েও নেই, মেডিকেল ক্যাম্প আছে কিন্তু সেইভাবে কোনো ফ্যাসিলিটি তো এখানে পাবে না। এই দেখো এটা হচ্ছে সেই যে বিখ্যাত ভীমশিলা, যে ভীমশিলা সেই বানেতে ওপর থেকে চলে এসেছিল এবং যার ফলে জলপ্রবাহ দুদিকে ভাগ হয়ে মন্দিরকে বাঁচিয়ে দিয়েছিল। এই সেই ভীমশিলা, চোখের সামনে এটাকে দেখবো কোনোদিনও ভাবতেই পারিনি আমার স্বপ্ন সত্যি হবে। তারপরে এই যে আমাদের খাবার দাবার খেয়েই আমরা এক মুহূর্ত ওয়েট করিনি, সোজা রওনা দিয়েছি। রওনা দিয়ে বেশ কিছুটা নেমে আসার পর এই জায়গাটাতে এসে স্নোফল শুরু হয়েছিল, যার ফলে আমাদের একটু ওয়েট করে যেতে হয়েছিল, কারণ স্নোফলটা বেশ জোরেই হচ্ছিল এবং এখানে আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করে গিয়েছিলাম। এরপর আমি আর কোনো তোমাদের ভিডিও দিতে পারবো না, তার কারণ এরপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আমাদের পুরো যাত্রাপথের খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম জানো তো, তাই জন্য একেবারে নিচে নেমে এসেছি, কারণ পরের দিনই আমাদের আবার বদ্রীনাথের জন্য যাত্রা ছিল। অসাধারণ একটা স্মৃতিকে বুকে নিয়ে যাচ্ছি কেদারঘাটিকে পেছনে ফেলে সামনের পথে বাবা বদ্রীনারায়ণের উদ্দেশ্যে। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার হাতটা এইরকম ফুলে গিয়েছিল, পাটাও। তো এই হলো আমার কেদার যাত্রা স্মৃতি। হর হর মহাদেব।